কিছু বলবে? হ্যাঁ, না কিছু বলবো না, কাজ করবো, কিছু বলার মতো পরিস্থিতিতে নেই আমি। এনিওয়ে থ্যাঙ্কস ফর আস্কিং তো। এটা খোলা আছে না আপা? তিনি বানাচ্ছেন চিকেন স্যান্ডউইচ। মেঘ এসে বলেছিল তোমাকে আজকে ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ করে দেবো। এটা কি আলু সেদ্ধ? হ্যাঁ, আলু সেদ্ধ একটু মাখন দিয়ে নেড়ে নিয়েছি, নুন দিয়ে, গোলমরিচ দিয়ে। আর এটা হচ্ছে মাংসের একটা পোর্শন করেছি। আচ্ছা, সেই প্রিপারেশনটা দিচ্ছি। এর উপর চিজ যাবে, এরপর চিজ যাবে। এরপর চিজ দিয়ে প্রিপারেশন করা আছে। আপা, তুমি বাবাকে আর মেজবাবুকে দিয়েছো সেখানে? হ্যাঁ, ওটা একটা হয়ে গেছে। ওটা কেটেছো? না, কেটে দিচ্ছি। এটাকে কাটতে হবে, ঠিক আছে, কাটতে হবে। তুমি কাটো না, এক হাতে পারছি না। এটা দিয়ে কাটো, ওটা দিয়ে কাটতে হচ্ছে। শোনো, এটা দিয়ে কাটো না, এটা গোল করে ঘুরে যাবে। ওটা আমার হবে না, যেটা আমি যেটা পারি সেটা দিয়ে করি। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। হয়ে গেছে, ওরা নিয়ে নিয়েছে। এটা নিয়ম, একটা হাতে করতে পারো না তো, তোমার তো নিয়মটা। কালকে সারাদিনে আমি এই গাছগুলোতে জল দিইনি, শুধু তুলসী গাছে জল দিয়েছি, এমনকি পুদিনা গাছেতেও জল দিইনি। জাস্ট একদিন জল না দেওয়ায় গাছের পাতা দেখুন কীরকমভাবে ঝুলে গেছে। পিটুনিয়া গাছে জল না দেওয়ার কারণ হচ্ছে পিটুনিয়া গাছ খুব একটা জল পছন্দ করে না। এই গাছগুলো প্রায় মরেই গেছে, এত কুঁড়ি থাকা সত্ত্বেও গাছগুলো কিন্তু খুব একটা বাঁচলো না, ভালো হলো না। এখন আসলে নাগারে রোদ না পেলে জবা গাছের পারফরমেন্স ভালো হয় না। ঠিক আছে, এগুলো সরিয়ে দেবো। কিন্তু পিটুনিয়া গাছে যেটা হয়েছে সেটা হচ্ছে তাতেও সে ঝুলে গেছে, এত পরিমাণ টান। আজকে আকাশে ভালোই রোদ্দুর আছে, মেঘ কিছুটা আকাশ জুড়ে রয়েছে, কিন্তু নীল আকাশ ঝকঝকে নয়। যে জায়গাটাতে সূর্য মামা রয়েছেন সেই জায়গাটাতেই হয়তো বা মেঘ নেই, তাই জন্য এটুকু রোদ্দুর দেখা দিয়েছে। তো এখন এগুলোকে আবার একটুখানি পূর্বাবস্থায় নিয়ে আসি। আমার পুদিনা গাছটার জন্য খারাপ লাগছে খুব বেশি করে। এইগুলোকে পূর্বাবস্থায় আবার নিয়ে আসি জল দিয়ে দিলে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আবার তাজা হয়ে যাবে। আধ ঘন্টা পরে ফিরে এলাম জল দেওয়ার পর, এখন অনেকটা তাজা হয়ে গেছে। এইটা থেকে বেশি বোঝা যাচ্ছে এইটাই। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আমাদের বাড়ির উল্টো দিকে একখানা প্রকাণ্ড ট্রাক দাঁড়িয়ে আছে, খুব বিরক্ত হচ্ছিলাম আমি। এই যে, কিন্তু একটু আগে এটার উপরে কাঠবেড়ালির খেলা দেখছিলাম, তখন এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কিছুরই একটা কারণ থাকে। এই জায়গাটাতে, এই এফসিআই গোডাউনের দেওয়ালের উঁচু এই জায়গাগুলো দিয়ে এত পরিমাণ কাঠবেড়ালি ছুটোছুটি করে বেড়ায়, এক্ষুনি বেড়াচ্ছিল। যখন ক্যামেরাটা তাক করলাম আর নেই। সম্ভবত এই গাছটাতে ওরা থাকে, এই গাছটাতে, বা ওদিকে উল্টো দিকে আরও অনেক কিছু থাকতে পারে যেখানে ওদের আবাস আছে। কিন্তু সকাল থেকে উঠে সারাদিন ধরে দৌড়াতি করে বেড়ায়। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আমাদের সকালবেলায় বাগানে এত পাখি আসে, মাঝে মাঝে মনে হচ্ছে একটা দুটো কাঠবিড়ালি এলেও হয়। আর হয়তো বা আসে, আমরা খেয়াল করি না। আচ্ছা, আগের দিনের ব্লগে যেদিনকে সৈদুর ডাল কাটছিল, সেদিন বলেছে সব গাছ কেটে ফেলছো। গাছ কাটছি না, ডাল ছেটে দেওয়া হচ্ছে। ডাল ছেটে দিলে গাছ ভালো হয়। ওই গাছগুলো তো রইলই, ওগুলো আরও কিছুদিন বাদ দেখবেন ঝাঁকড়া হয়ে যাবে। ডালটা না কেটে দিলাম, শিউলি ফুলের ডাল তো কেটে দিতেই হবে, নাহলে শিউলি ফুল ভালো থাকবে না। তো কলকের ডাল কেটে দেওয়া হলো, আবার কলকে ফুলের গাছ সুন্দর হয়ে যাবে। এই কয়েকদিনের মধ্যেই দেখবেন আবার ঝাঁপিয়ে ডাল চলে আসবে। আর আমাদের সবেদা গাছটা একেবারে শুধু গোড়াটা শুধু এতটুকু রেখে কেটে দেওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম গেল, একটা পাতাও নেই গাছটায়, গেল। কিন্তু না, কি সুন্দর হয়েছে সবেদা গাছটা। আবার সব গাছই রয়েছে, নির্মূল কোনো গাছই করা হয়নি, ডালটুকু শুধু ছেটে দেওয়া হয়েছে। আর জবা গাছের ডাল বলুন, সব কিছুরই ডাল ছেটে দিলে না একটা নির্দিষ্ট সময়ে গাছটা খুব ভালো থাকে। অনেক কাজই হয়েছে, কিন্তু কাপড় গোছানোর কাজটা কাল পরশু দুদিনই হয়নি। এই যে দেখুন, বিভৎস অবস্থা। আর যে পরিমাণ ধুলো, বৃষ্টি না হলে যা হয় সেটা হচ্ছে এই ঝাড় দেওয়া হচ্ছে, এই মোছা হচ্ছে জায়গাটা, আবার কিছুক্ষণের মধ্যে সাদা সাদা পড়ে যাচ্ছে। তো সেগুলোও একটুখানি ধুলো ঝাড়াঝুড়ি কাজটা আজকে একটু করে নিই। আমাদের আজকে হচ্ছে মাংস, নিচে হচ্ছে মাংস, ওপরে যেহেতু চিকেন স্যান্ডউইচ হয়েছে সেহেতু, আর ওপরে আমাদের খুব একটা ইচ্ছা ছিল না মাংস করার। আমরা ভেবেছিলাম যে অন্য কিছু একটা করবো, কারণ আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম নিচে কিনো মাছ আছে কিনা। আমাদের তো ওপরে আমরা মাছ কিনি না, নিচে শ্বশুরমশাই কিনেন। তো উনি বললেন যে না, ওনার খুব খেতে ইচ্ছে হয়েছে আজকে চিকেন। তো ঠিক আছে, তাহলে যাই হোক। তাহলে তো কালকে দুপুরের পরীক্ষা,
যার ফলে আমাদের একটু ভাবছিলাম যে আজকে একটু হালকা পাতলাই রাখা যায়। তো আলপনাদিকে বলা হলো যে তুমি মাংসটা করো খুব হালকা করে। তো আলপনাদি সেরকমভাবেই করবে একবেলার জন্য আর কি। তো ঠিক আছে, ওবেলা কী হবে সেটা ওবেলা ভাবা যাবে। আপাতত আমি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করি এবং এই ঘরটাও ধূসরিত অবস্থা সেটাও করি। তাছাড়া এই র্যাকগুলো সেগুলোও পরিষ্কার করতে হবে। তাই কথা বললেই কথা বাড়বে, কাজ করতে শুরু করি। বলুন তো এত চেঁচামেচি কিসের? এক্ষুনি তো একেবারে মানে কান পাতা যাচ্ছিল না। ওই ঘরে কাজ শুরু করতে গিয়ে আবার চলে এলাম। এখানে যে ওই লোকনাথ বাবার মন্দিরটা আছে সুভাষপল্লীতে, আজকে ওখানে সব খিচুড়ি দিয়েছে, রবিবার না, সেই জন্য সবাই একবার উল্লাস। ও মা, গরুটা এসছে, ভাগ্যিস বেরোলাম। গরুটাকে নিচে গিয়ে দেখতে পেলাম না, হুড়মুড় করে নিচে গিয়ে দেখলাম কোথায় যেন একটা চলে গেছে। কি আর করার, যাই হোক ওপরে আবার চলে এলাম, এসে এবার কাজ করতে শুরু করি। এই ঘরে বিছানার চাদরটাও এই সপ্তাহের মাঝামাঝি করে তুলে দিতে হবে, কারণ একেবারে রাস্তার ধারের ঘর তো এত ধুলো পড়ে, প্রত্যেক দিন 2-3 বার করে যতবার করে ঝাঁটা দিয়ে ঝাড়ি ততবার করে ধুলো ওড়ে, আর স্বাভাবিক। আর ঘরের অন্যান্য আসবাবপত্র এই ধুলো ঝাড়ছি, এই আবার ধুলোর পলেস্তারা পড়ে যাচ্ছে। আমি প্রায় প্রত্যেকটা ব্লগেই এখন একটা কথাই বারবার বলি যে আমাদের শিলিগুড়িতে একটা বৃষ্টি খুব বেশি প্রয়োজন, আর ভীষণ টান ধরছে। শীতকালেও গায়ে এতটা টান ধরতো না যতটা এখন ধরছে। হঠাৎ করে চোখ গেল এফসিআই গোডাউনের দিকটায়, দেখছি রেইন পাইপ দিয়ে বেয়ে বেয়ে 3টে বাচ্চা ছেলে কেমন ওপরে উঠে পড়লো। এই করে করে এই জিনিসপত্রগুলো নষ্ট হয়, ভেঙে যায়, জানেন তো। এই কদিন আগে সারালো, আর দেখুন দেখি এদের দৌড়াত্ম শুরু হয়ে গেছে। অবশ্য একটু একটু দুষ্টুমি এই বয়সের বাচ্চারা করবে, কিন্তু ভয়ও লাগছিল। এমনভাবে গেছো একেবারে যাকে বলে, যদি পড়ে যেত ওদের তো ব্যথাও লাগতো, তাই না? তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই জায়গাটা একটু ঝেড়ে পুছে নিয়ে এখন যে শোপিসটা ঝাড়ছি, এটা হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, তখন আমার টুপুরের বয়স 3 বছর। এই যে শোপিসটা, আমাদের বাড়িতে যত শোপিস আছে সব থেকে পছন্দের এবং সুন্দর বা প্রিয়তম আমার কাছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই রকম 2 ধরনের স্ট্যাচু ছিল। এক দম্পতি ধরে রয়েছেন পুত্র সন্তান, আর এক দম্পতি ধরে রয়েছেন কন্যা সন্তান। খুব স্বাভাবিকভাবেই আমি কন্যা সন্তানটাই পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছি। এটা সারা জীবন খুব যত্ন করে রাখবো। আমাদের টুপুর বড় হয়ে গেলেও আমাদের সেই সময়ের অনুভূতিগুলো তো আর বড় হয়ে যায়নি, তাই না? সেগুলো তো একই রকমভাবে স্মৃতির মণিকোঠায় রয়ে গেছে। জানেন তো, আমি না নিজের মন খারাপ সারানোর আর একটা খুব ভালো উপায় খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে যখন খুব মন খারাপ থাকে, বাচ্চার ছোটোবেলার ভিডিও, মানে সন্তানের ছোটোবেলার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। টলমলো পায়ে হাঁটা, ধপাস ধপাস করে পড়ে যাওয়া, হাত তুলে দৌড়ে আসা, কোলে নাও বলা, এগুলো সেই সময়টা সত্যি ছিল। আমাদের মনেও সেগুলো সত্যিই আছে। হঠাৎ করে আবার ঝালিয়ে নেওয়াটায় সত্যিই মন ভালো হয়ে যায়, বহুবার দেখেছি। তো যাই হোক, এই কাঁচটাকে সরিয়ে না করলেই নয়। এই জায়গাটা ভেতরটায় কাঁচটা থাকলে ভালো করে পরিষ্কার করা যায় না। তো যাই হোক, এখন এটা কাঁচ সরিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কাঁচটাকে আবার একবার করে ঘষে তারপর বসাবো। ইতিমধ্যে বাইরে আবার প্রচণ্ড হই হুল্লোড়ের আওয়াজ পাচ্ছি, তার সাথে তীব্র স্বরে বেশ গান। তো ঠিক আছে, বোধহয় কোনো একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্যই এত চিৎকার চেঁচামেচি জগজম্প। তবে একটাই ব্যাপার, বাঙালি বিয়েতেও ব্যান্ড পার্টি বাজে, শব্দ হয়, কিন্তু এত বিভৎস জোরে ডিজে বাজে না। আমার শাশুড়ি মারি যেমন বুকে কষ্ট হতো, আবার এখন শুনছি মেজো কাকারও নাকি বুকে খুব কষ্ট হয়। বাইরে প্রচুর আওয়াজ, উল্লাসের আওয়াজ, কিছু একটা আছে, বিয়ে টিয়ে টাইপের একটা ব্যাপার। তো যাই হোক, বিয়ে বা অন্য কিছু একটা আনন্দ উৎসব আছে, সবাই আনন্দ করছে, কিন্তু আমি সেই মাঝখানে একটা আনন্দের বানিয়ে নিলাম, পানীয় একদম ফ্রেশ পুদিনা পাতা দিয়ে, এর মধ্যে বেটে দিয়েছি লঙ্কা, পুদিনা পাতা একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। পুদিনা পাতা নিয়েছি 15, তারপরেতে এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে একটু জল মিশিয়ে ব্লেন্ড করেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি লেবু, 1/2 ঘানার ওপর লেবু, আর একটু মধু। খেতে কেমন হয়েছে, খারাপ তো হওয়ার কথা নয়, তবে লঙ্কাটা প্রচণ্ড ঝাল, এটা বুঝতে পারছি, কারণ ওই লঙ্কাটা ভেঙে দিয়েছিলাম, তারপরে একটুখানি গাল চুলকেছি, গাল জ্বলছে। দাঁড়ান খেয়ে বলি। যারা ঝাল পছন্দ করবেন তাদের জন্য খুব ভালো, বাম্পার খেতে হয়েছে। ঝালটা গলায় গিয়ে লাগছে, ওরে বাবারে, আস্তে আস্তে আস্তে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার সন্ধেবেলায়, সন্ধেবাতি দিতে এসে। নিচে সন্ধেবাতি দিয়ে এসেছি, এরপরে উপরটা ধরিয়ে দিই।
আমার নিয়মিত বন্ধুরা জানেন এই কাজগুলো করতে আমি খুব ভালোবাসি। আমার ঈশ্বরের সামনে দাঁড়ালে মনে হয় মাথার উপরে কেউ একজন রয়েছেন অভিভাবক স্থানীয়, যিনি সবটুকু দেখছেন, যার কাছে সব হিসেব একদম ঠিকঠাক রয়েছে, যার ফলে আমার একটা আলাদা রকম আত্মবিশ্বাস তৈরি হয় ঠাকুর পুজো করলে। আর তাছাড়াও একটা নিয়মানুবর্তিতা তো বটেই। এই যে নির্দিষ্ট সময়ে ঠাকুরের সামনে আসা, বসা, মন দিয়ে তাকে স্মরণ করা, মনঃসংযোগ করা, এগুলো তো একটা গুরুত্ব রয়েছে। আমি যদি দৈবিক ব্যাপারটাকে অস্বীকারও করি, কিন্তু জাগতিক কিছু কিছু সুবিধে রয়েছে পুজো করার, সেটাকে তো অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ঠাকুরের প্রতি প্রচণ্ড অভিমান একটা সময় তৈরি হয়েছিল আমার, যখন আমার বাবা চলে গেলেন। কিন্তু যিনি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তিনি আমার মা। তাকে কিন্তু ঈশ্বরের প্রতি কোনো রকম অনুযোগ করতে আমি তখনও দেখিনি। একই রকমভাবে মা পুজো করে যেতেন সারা জীবন ধরে। মার বক্তব্য, এটা প্রারব্ধ, তোমার বাবার এত কষ্ট পাওয়া লেখা ছিল, সুতরাং বাবা পেয়েছেন, কর্মফল তো কেউ খণ্ডাতে পারে না মা। তাই বলে আমি তো আর ঈশ্বরকে অস্বীকার করতে পারি না। যার যতটুকু আয়ু, যে যতটুকু নিয়ে এসেছেন সে ততটুকু থাকবেন। ঈশ্বর যেটুকু দেওয়ার ততটুকু তাকে দিয়েছেন। আমি দেখলাম যে মা যেটা বলছেন সেটা ঠিক, তবে আবারও একটা প্রশ্ন আমার সারা জীবনের জন্য ঈশ্বরের কাছে রইবেই, আমার বাবাকে এত কষ্ট দিলে কেন? আমার বাবা যতটা না তার ব্যাধিতে কষ্ট পেয়েছেন, শেষে বাবার বেড সোর হয়ে গিয়েছিল, সেটাতে বাবা অনেক বেশি কষ্ট পেয়েছেন। সেই জিনিসটা কিছুতেই আমার মাথা থেকে যায় না। হয়তোবা এখনো পর্যন্ত যাচ্ছি না, কিছুদিন পর সে উত্তরটা হয়তোবা আমি পেয়ে যাব। প্রিয়জন তো ছেড়ে চলে যখন যায় তারা এবং আর ফিরে আসে না, তখন এই ঈশ্বরের মধ্যেই তাদেরকে খোঁজার একটা ইচ্ছা থাকে। তবে যত সময় গেছে ঈশ্বরের প্রতি অভিমান স্থিমিত হলেও আমার এই জিজ্ঞাসা ঠাকুরের কাছে রয়ে গেছে। যাই হোক, লোবান ধূপটা সারা ঘরে ভালোভাবে ছড়িয়ে দিই, এমনভাবে ছড়াবো যাতে বাথরুমেতেও লোবান ধূপের ধোঁয়াটা কিছুটা হলেও পৌঁছায়। এটা একটা পজিটিভ জিনিস অবশ্যই। কে অন্য কিছুভাবে দেখবেন কি দেখবেন না জানি না, কিন্তু একটা সুন্দর গন্ধ ছড়ায়। আর বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ফিউমিগেশনের যে একটা উপকারিতা, সেটাকে বিজ্ঞানও স্বীকার করেছে। এখন এই অবস্থাখানা চলছে আমাদের। আর এই যে এই টেবিলটা এখন মাঝ বরাবর রয়েই গেল, কারণ তার বাবার কথা অনুযায়ী এই টেবিলটা এখন এখানেই থাকবে যতদিন ওর পরীক্ষা থাকবে। মেয়েকে সেদিন বকেছি, যতটা মেয়ের গায়ে লেগেছে তার বাপের গায়ে লেগেছে তার থেকে প্রায় 10 গুণ বেশি। সেই জন্যই এই বন্দোবস্ত হয়েছে। কি মুশকিল, বকা যাবে না, পরীক্ষা চলছে, এখন কিছু বলা যাবে না। এর আগে 365 দিনে কিছু বলেনি কেন, এখন কেন পরীক্ষা চলছে? চলো ভাই, তারও তো মেয়ে, তারও তো মতামত আছে, চলুক। দেখেছেন তো অবস্থা, কিছু বলার নেই। বেশিক্ষণ আপনাকে শোনাতেও পারবে না, কপিরাইট চলে আসতে পারে। মানে যথেচ্ছাচারে সাম্রাজ্যে বাস করছে, বিশ্বাস করুন। কালকে মেয়েটার পরীক্ষা, শুধু এই সময়টা তো সবারই পরীক্ষা, উচ্চ মাধ্যমিক চলছে, ICSE চলছে, CBSE চলছে। প্রশাসন সব জানে, সব জানে। অনেকেই তো বলবেন প্রশাসনকে জানেন, সব জানে। ভাষাটা বুঝতে পারছেন তো? আর বেশি কিছু বলছি না। নিজ গৃহে এখন আমরাই বড়বাসী। একদিন আর দিনের ঘটনা না, বছরের পর বছর ধরে চলছে। কথাটা শুনতে যাদের খারাপ লাগলো, কিন্তু এটা কিন্তু সত্যি কথা, খুব রূঢ় সত্যি কথা, যে তাদের একতার বলে তারা যে কী রকমভাবে আমাদেরকে কোণঠাসা করে ফেলেছে, সেটা আমরা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ। যাই হোক, কয়েকদিন আগে লোবান ধূপ অর্ডার করেছিলাম, যেটা অ্যামাজনেতে, সেটা এসেছে, 3 প্যাকেট এসেছে। তবে এটা ওই ঘুঁটে দিয়ে তৈরি, মানে কাউডাঙ্ক দিয়ে তৈরি যে কাপটা, তার মধ্যে আসেনি। এটা শুধু একটা লোবান ধূপ এসেছে, কিন্তু আমার ঘুঁটের কাপও প্রয়োজন হয়ে পড়েছে। তো সেটা ভাবছি ওই বিধান মার্কেটের দোকান থেকেই কিনে আনবো। তবে এটা জিনিস যে বিধান মার্কেটের দোকান থেকে অনলাইনে দামটা কিছুটা কম পড়ছে, কিন্তু জিনিসটা আসতে লাগবে অনেক বেশি সময়। এই জন্যই আমি বলি, এসব ছোটোখাটো জিনিসের জন্য এদিক ওদিক না করে লোকাল মার্কেটই ভালো। তবে জিনিস একসাথে গোছা ভরে নিলে দামটা একটু কম পড়ে, যেমন এই যে অ্যামাজনে পড়লো। আর এসেছে যেহেতু অনেকগুলো, তাই আমার অনেক দিন চলে যাবে। রাত অনেক হয়ে গেছে, কালকে মেয়ের পরীক্ষা, ভোরবেলাতে উঠতে হবে। একটু আগে গান বাজনার সমস্ত বন্ধ হলো, তাও কে যেন সব আপত্তি করেছে, সেই জন্য মানে করছিল আর কি, মানে কান ঝালাবেলা হয়ে যাচ্ছিল। আর আমার শাশুড়ি মা যখন অসুস্থ ছিলেন না, তখন এরকম বক্স বাজিয়ে বাজিয়ে গান করলে উনি না নিতে পারতেন না, ওনার বুকে গিয়ে লাগতো, ধরম ধরম করে এরকম করে করলে। তো
ঠিক আছে, একটু আগে যা হোক তবু বন্ধ হলো। কার বা একটা বিয়ে এদের এখানে, এরকম বিয়ে হলেই এরা এরকম মানে উন্মাদ হয়ে যায় আর কি। তো ঠিক আছে, এখন রাত্রিকালীন শেষ কাজটুকুই করছি, বাকি সবই হয়ে গেছে। দুপুরের আগের দিনে আমি যেটা জলের বোতল এনে দিয়েছিলাম, সেই জলের বোতলটা পরের দিন নিয়ে যেতে বারণ করেছি, বলেছে ট্রান্সপারেন্ট বোতল আনতে হবে, সেজন্য এই একটা বোতল বার করলাম। এখন এটা ছিল কিন্তু বার করে আজকে মাঝামাঝি করা হলো। ওদের তো ওই পেন্সিল বক্স সেটাও স্বচ্ছ, দুপুরের পিচবোর্ডটা সেটাও স্বচ্ছ দেওয়া হয়েছে, ট্রান্সপারেন্ট আর কি, সব কিছুই কিন্তু জলের বোতলটাই ছিল জাস্ট ওইটা, সেটাও এখন যাও কালকে থেকে হয়ে যাবে, অসুবিধা নেই। যেটা নিয়ম সেটা তো নিয়মে। কালকে পরীক্ষা আমার মেয়ের, যখন ব্লগটা পাবলিশ করবো তখন তো পরীক্ষা নিশ্চয়ই তার হয়েই গেছে, কিন্তু তবু তারপরেও তার বেশ কয়েকটা পরীক্ষা আছে, তার 3টে পরীক্ষা আছে। সবগুলো পরীক্ষার জন্যই যারা টুকুরকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, তারা প্লিজ টুকুরের জন্য আশীর্বাদ করবেন, শুভকামনা জানাবেন। জীবনের প্রথম একটা বড় পরীক্ষা, বাংলা হয়ে গেলেও ইংরেজিটা তো যা হোক বড় পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেটা যেন ভালোভাবে দিতে পারে। আশা করছি ভালোই হবে। ইংরেজিটাতে ওর ঠিক আছে, দেখা যাক, তো বড় বড় কথা আর বলছি না, ফলে না পরিচয়তে। আপাতত আপনাদের যারা গুরুজন, টুকুরের তো অবশ্যই সবাই গুরুজন, তো তারা প্লিজ টুকুরকে একটু আশীর্বাদ করবেন যেন ঠান্ডা মাথায় লিখে আসতে পারে, এইটুকুই বলার। আশীর্বাদের একটা বিশাল 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 মাহাত্ম্য রয়েছে, আশীর্বাদের একটা বিশাল মাহাত্ম্য রয়েছে, সেটা আমি পরতে পরতে উপলব্ধি করি, বহু ক্ষেত্রে করেছি। আর যেটাকে বলে যে স্বর্ণ আমাকে বারবারই বলছে যে আশীর্বাদও যেমন সত্যি, পাশাপাশি অভিশাপ কথাটিও সত্যি। কিন্তু আমি একটা কথা খুব নিশ্চিতভাবে জানি, হনুমানজির ভক্ত তো, হনুমান চালিসাতে একটা কথা আছে, দোহার একটা পাঠ, তুম রক্ষক কাহু কো ডরনা। ব্যাস, এর থেকে বড় সত্যি কথা আর কিছু নেই যে রক্ষাকর্তা যদি আমাদের বজরংবলী হয়ে থাকেন, তাহলে অভিশাপকে ভয় পেতে নেই না, পাওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি, সেটাই কারণ। তো আপনারা কেউই আমার মেয়ে ক্ষতি চান না, আমি বিলক্ষণ জানি, সেই জন্যই সম্পূর্ণ প্রত্যয় নিয়ে আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন, সে যেন পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে আসতে পারে, এবং আগের দিন যেরকম একটা মন খারাপ নিয়ে বেরিয়েছিল সেটা যেন কালকে না হয়, এইটুকুই বলার। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে আসে আপনাদের কাছে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণ জন্য।